টিভিএস অ্যাপাচি আরটিআর 164V এই বাইকটি বাংলাদেশের সবার মাঝে ব্যাপকভাবে গ্রহণযোগ্য। টিভিএস কোম্পানির অ্যাপাচি আরটিআর 164V বাইকটি বাংলাদেশে বহুল আলোচিত একটি বাইক এবং এই বাইকটি ভাই এত সুপরিচিত যা সত্যিকার অর্থে অনেক বাইক কোম্পানিও এখনো হতে পারেনি। কিন্তু কিভাবে এই বাইকটি এত কম সময়ে এত জনপ্রিয়তা অর্জন করলো, আজকের এই ভিডিওতে অ্যাপাচি আরটিআর 164V এই বাইকটার এমন 5টি পজিটিভ সাইডগুলো নিয়ে আমরা আলোচনা করব, যার কারণে বাংলাদেশে 150 থেকে 160 সিসি সেগমেন্টের যে কেউ একটি বাইক এই মুহূর্তে বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে তাদের সাথে যদি এই বাইকের সরাসরি কম্পেয়ার করা যায়, আপনার মনেই হবে যে হ্যাঁ, এই বাইকটি আসলে তাদের চেয়ে এগিয়ে আছে এবং সেরাদের সেরা। বাইকটির পজিটিভ সাইডগুলোর মধ্যে এক নম্বরেই আমরা যে বিষয়টিকে বেশি প্রাধান্য দিয়েছি তা হচ্ছে এই বাইকটির ইঞ্জিন পারফরমেন্স। অনেকেই আমরা এই বিষয়ে অবগত নয়, বাইকটির নামকরণে 4V যুক্ত করার কারণ এর ইঞ্জিনে 4টি ভালভ ব্যবহার করা হয়েছে। এই সেগমেন্টে কিংবা অধিকাংশ প্রিমিয়াম বাইকের ক্ষেত্রেও কিন্তু এমনটা আসলে দেখা যায় না। 4 ভালভের ইঞ্জিন হওয়ার কারণে এই বাইকটি বেশি আয়তন জায়গা জুড়ে এয়ার ফুয়েল মিশ্রণ করতে পারে, যার ফলে ইঞ্জিন তুলনামূলকভাবে বেশি পাওয়ার প্রডিউস করতে পারে। ফুয়েল ইফিসিয়েন্সি এবং এক্সিলারেশন বেটার হয়। আমি ব্যক্তিগতভাবে সাধারণত কখনোই একজন বাইকারকে অধিক গতিতে বাইক চালাতে উৎসাহিত করি না, সবসময় আমি নিরুৎসাহিতই করে থাকি। কিন্তু এক্সিলারেশন একটি বাইকের খুবই গুরুত্বপূর্ণ ফিচার যা আপনাকে ওভারটেকিংয়ে বাড়তি কনফিডেন্স দেবে। ভাই প্রসঙ্গ যখন পাওয়ার এবং টর্কের, তখন আরটিআর বরাবরই সেরা। আসলে তাদের পূর্ণরূপ যেমন আরটিআরের রেসিং থটল রেসপন্স, আর তাদের প্রত্যেকটা বাইকেই কিন্তু পাওয়ারের ব্যাপারটা খুব ভালোভাবে ফিল করা যায়। আর এক্ষেত্রে 4V তো বাংলাদেশে ভাই এই বাইকটা খারাটার নামেই পরিচিত। যাই হোক, বর্তমান সময়ে এসে 2 লক্ষ টাকার আশেপাশে যারা একটি পাওয়ারফুল নেকেড স্পোর্টস টাইপ বাইক নেবেন ভাবছেন, ভাই 4Vর বিকল্প আসলে এই রেঞ্জের নেই, যা খুবই ভালো অবস্থানে আছে এবং বলাই যায় যে এই রেঞ্জে 4V সেরা। 2 নম্বরে যে বিষয়টি নিয়ে বলতে চাই তা হচ্ছে ড্রাইভিং কমফোর্ট। ভাই একটি বাইক যখন কিনি, এই বিষয়টি কিন্তু আসলে আমাদের অনেকেরই চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, কারণ আমরা যে শুধু আমাদের শখের বাইকটা নিয়ে শখের বসেই রাইড করি এমনটা কিন্তু নয়। অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের শখের বাইকটা নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করতে হয়। সেই ক্ষেত্রে একটি বাইকের কমফোর্টেবলের ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে 4V খুবই ভালো অবস্থানে আছে। ভাই এই বাইকটা পাওয়ারফুল নেকেড স্পোর্টস টাইপের বাইক হওয়া সত্ত্বেও বাইকটা যে কমফোর্টেবলের দিকে খুব খারাপ এমনটা বলার কোনো সুযোগই নেই। বিশেষ করে এই বাইকটা যারা রাইড করেন তাদের কিন্তু অভিযোগের জায়গাটা নেই বললেই চলে। এই বাইকটা কিন্তু আমি দীর্ঘ সময় ধরে রাইড করেছি এবং লং টাইম বাইকটা ইউজ করার সুযোগ আমারও হয়েছে। আর সেক্ষেত্রে ভাই একজন রাইডার হিসেবে খুব একটা অস্বস্তির জায়গা তৈরি হয় না। বিশেষ করে বাইকটা যখন আমরা পিলিয়ন নিয়ে রাইড করি, পিলিয়ন সিট বাইকটা কিন্তু খুব একটা উঁচু আবার খুবই যে নিচু এমনটা কিন্তু নয়, যা তুলনামূলকভাবে আকারে বড় এবং বেশ নরম, যার কারণে একজন রাইডার কিন্তু পিলিয়ন সহ বেশ স্বাচ্ছন্দ্যে স্বস্তি নিয়েই বাইকটা রাইড করতে পারে। আজকের এই ভিডিওতে 3 নম্বরে আমি যে বিষয়টি নিয়ে বলতে চাই তা হচ্ছে এই বাইকটির মিটার। ভাই এই বাইকটির মিটার কিন্তু অনেকেরই পছন্দের এবং আমারও ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে, কারণ একটি বাইক চালাতে আমাদের যতটুকু ইনফরমেশন তথ্য প্রয়োজন তার সবটুকুই কিন্তু আমরা এই বাইকটির মিটার থেকে পেয়ে যাই, বরং এক্সট্রা কিছু পাই। তবে এক্সট্রা কিছু বলতে যে অপ্রাসঙ্গিক বিষয়বস্তু এমন কিন্তু নয়, প্রতিটা ফিচার্সই কিন্তু আমাদের খুবই হেল্পফুল এবং আমাদের যাত্রাকে আরও কিন্তু সহজ করে তোলে। যাই হোক, এই বাইকটার মিটারে কিন্তু আমরা প্রযুক্তিগত দিক থেকে খুবই আপডেট এক্স কানেক্টেড দেখা পাই, যা এই রেঞ্জে ভাই কোনো বাইকেই কিন্তু নেই বললেই চলে। আর এই এক্স কানেক্ট থাকার কারণে কিন্তু আমরা আমাদের মুঠোফোনের সাথে এই বাইকটার মিটার সরাসরি কানেক্ট করতে পারি এবং নানা ধরনের গুরুত্বপূর্ণ নোটিফিকেশন কিন্তু আমরা আমাদের বাইকের মিটারেই পেয়ে যাই। 4 নম্বরে যে বিষয়টি নিয়ে বলতে চাই তা হচ্ছে বাইকটার হেডল্যাম্প। ভাই এই বাইকটার হেডল্যাম্প লুকসের দিক থেকে যেমন অসাধারণ, পারফরমেন্সও কিন্তু ভালোই বলা চলে। বিশেষ করে বেশ কিছু জনপ্রিয় কোম্পানির বাইক যেমন সুজুকি জিক্সার মনোটন, ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 ওই বাইকগুলোর সাথে যদি এই বাইকটার হেডল্যাম্পের তুলনা করা যায়, হ্যাঁ নিঃসন্দেহে বলা যায় যে এই বাইকটা খুবই ভালো অবস্থানে আছে। কারণ ওই বাইকগুলোর ক্ষেত্রে ভাই আমাদের কিন্তু ওই বাইকগুলো খুবই হতাশ করে, অনেকেরই আক্ষেপের জায়গা। আর ওই আক্ষেপের জায়গাটা থাকাটাও হয়তো খুবই স্বাভাবিক, কারণ ওই বাইকগুলোর ক্ষেত্রে এই 2025 সালে এসেও যখন হেডল্যাম্পে আমাদেরকে এলইডির পরিবর্তে হ্যালোজেন দেখা লাগে, তখন তো ভাই হতাশ হওয়া ছাড়া তো কোনো উপায়ও থাকে না। আজকের ভিডিওতে 5 নম্বরে এবং একদম শেষে এসে যে বিষয়টি নিয়ে বলতে চাই তা হচ্ছে 4V এই বাইকটার প্রাইস। ভাই একটি বাইক একটি দেশে লঞ্চ হওয়ার পরে কতটা যুগোপযোগী হবে এবং কতটা সুবিধা করে উঠতে পারবে তা কিন্তু অনেকটাই নির্ভর করে সেই বাইকটার প্রাইসের উপর। 4V এই বাইকটা কিন্তু বাংলাদেশে বেশ কয়েক বছর আগেই লঞ্চ হয়েছে এবং এ যাবৎ বাংলাদেশে কিন্তু এই বাইকটার প্রাইস ধাপে ধাপে আমরা কিন্তু বৃদ্ধি হতে দেখেছি। তবে এখনও এই বাইকটার যে প্রাইসে পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশে এই মুহূর্তে অ্যাভেলেবেল বেশ কিছু জনপ্রিয় বাইক কোম্পানির সাথেই যদি এই বাইকটার কম্পেয়ার করা যায়, বাইকটার যদি স্পেসিফিকেশন ও বৈশিষ্ট্যগত দিক থেকে আমরা কম্পেয়ার করার চেষ্টা করি, তাহলে আপনার মনে হবে যে হ্যাঁ 4V প্রাইস বিবেচনায় এখনও খুবই ভালো অবস্থানে আছে এবং ভ্যালু ফর মানিই বলা যায়। অ্যাপাচি আরটিআর 164V এই বাইকটা আমার একটা বন্ধুর বাইক এবং এই বাইকটা অলমোস্ট 15,000 কিলো চলে ফেলেছে। হ্যাঁ, তো এই বাইকটা যাবো চালাতে আমার বন্ধু আসলে ভালো মন্দ 2 বিষয় আসলে সাক্ষী হয়েছে। তো বাইকটা নিয়ে তার অভিজ্ঞতাটা কেমন ব্যক্তিগত, সে যেহেতু নিজ হাতে চালালো, তার মুখে আজকে শুনবো। তো বন্ধু 2022 সালের মডেল, তো বাইকটা কত কিলো চলেছে যাবত?
আমি একটু কম গাড়ি চালাই, তো মোটামুটি 15,000 কিলো 15,000 কিলো। চলেছে। ভালো দিক দিয়ে শুরু করি, কারণ আমাদের পছন্দের বাইকে খারাপ দিক তুলে ধরার ওরকম অবকাশ নেই। হ্যাঁ। তারপরে ভালো দিকের মধ্যে সবচেয়ে ভালো দিক হলো এটা সবাই জানে মোটামুটি এর পিকআপটা অনেক রেডি। রেডি পিকআপ, হ্যাঁ 4V এই কারণে বাংলাদেশে বিখ্যাত, মানে রেডি পিকআপের কারণে। বলে যে খুব ভালো একটা গাড়ি। আর দ্বিতীয় কথা হলো ওদের কাস্টমার সার্ভিসের ব্যবহার থেকে শুরু করে ওদের পার্টস পাতি হাতের নাগালে থাকে, এমনকি আমি অনেক পার্টস পাতি কিন্তু ফ্রিতে পেয়েছি। ফ্রিতে পাওয়া যায়, হ্যাঁ। এটা কিন্তু সুজুকি ইয়ামাহা কিন্তু এদিক থেকে অনেকটা পিছিয়ে। হ্যাঁ, বাইকটার মাইলেজ কেমন থাকে বন্ধু? মাইলেজের ক্ষেত্রে দিক দিয়ে বললে এটা আর বলার কিছু না, 4V গাড়ি। হ্যাঁ, মানে সকলে তো আমরা জানি যে মাইলেজের দিক খারাপ। দিন পড়ে থাকে। হ্যাঁ। আমি আসলে এখানে থাকি না, চাকরি ইয়াতে। হ্যাঁ হ্যাঁ। তো আমার গাড়ি মোটামুটি খারাপ বলতে গেলে আমি ফুল ট্যাঙ্ক ভরেছিলাম গত 4 দিন আগে। আমি কিন্তু রাজশাহী শহরে শুধু ঘুরে বেড়াইছি, তারপর আমার মাত্র এখন এক দাগ। তার মানে বুঝতে পারছেন। 4V এই বাইকটার নেগেটিভ সাইডগুলো নিয়ে আলোচনা করতে গেলে শুরুতেই যে বিষয়টা উঠে আসে তা হচ্ছে বাইকটার মাইলেজ। ভাই এই বিষয়টা কিন্তু আসলে অনেকেরই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়, বিশেষ করে যখন আমরা একটা বাইক কিনতে যাই। অনেকেরই আসলে চিন্তাধারা থাকে এই কেন্দ্রিক যে আমার বাইকটা মাইলেজের ক্ষেত্রে কেমন পারফর্ম করবে, বেটার হবে কি না। সেই দৃষ্টিকোণ থেকে ভাই যারা মাইলেজ কেন্দ্রিক আছেন তাদের কিন্তু 4V এই বাইকটা কোনো সময়ের জন্যই রিকমেন্ড করার মতন না। যদিও অনেক সময় রাইডারের রাইডিং স্কিল এবং বাইকের কন্ডিশনের উপরে অনেক সময় কিন্তু বাইকের মাইলেজ নির্ভর করে, কিছুটা ওঠানামা করতে পারে। তারপরেও যে বাইকটা মাইলেজের ক্ষেত্রে খুবই আহামরি পারফর্ম করে এমনটা কিন্তু নয়। যা 30 থেকে 32 সর্বোচ্চ এমনটাই কিন্তু হয়ে থাকে, যা কিন্তু অনেকেরই অস্বস্তির জায়গা। আর অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে সন্তুষ্ট হতে পারবে না। আর একটু মিটারে একটু সমস্যা আছে, মিটারের সমস্যা। মানে 4V বাইকটা কিন্তু মিটার নিয়ে অনেক অভিযোগ করে যে মিটারে নাকি আসলে গ্লিচ শো করে, গিয়ার ইন্ডিকেটর, তারপরে ফুয়েল সেন্সর ঠিকঠাক কাজ করে না। অনেক সময় দেখা যায় যে নিউট্রালে থাকে কিন্তু বাইক চলছে, আবার স্পিডোমিটারও নাকি অনেক সময় গ্লিচ দেয়। নিউট্রাল থাকাকারে গাড়ি মার্চ করে। এখন আমি না হলে বুঝি, আমার গাড়ি আমি বুঝি যে কি নিউট্রাল করার সময় গাড়ি মার্চ করে, কিন্তু কারো হাতে যদি দিই তাহলে গিয়ার চেপে 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 পারে না। প্রযুক্তিগত দিক থেকে 4V এই বাইকটার মিটার যতটাই অ্যাডভান্স, ঠিক ততটাই আবার অনেকেরই কাছে হতাশারও। কারণ এই বাইকটার মিটার সবসময় কিন্তু একজন রাইডারকে সঠিক ইনফরমেশন দিতে পারে না। গ্লিচ সংক্রান্ত নানা ধরনের জটিলতা কিন্তু এই বাইকটার মিটার থেকে দেখা যায়। ধরেন অনেক সময় আপনার বাইকটা আপনি 4 গিয়ারে ফেলে রেখেছেন, সেক্ষেত্রে বাইকটার মিটারে শো করছে 3 গিয়ারে আছে। আবার অনেক সময় এমনও হয় যে বাইকটা নিউট্রালে আছে কিন্তু ভাই বাইকটা আসলে চলছে। নিউট্রালে থাকা অবস্থায় কি বাইকটা কি চলা সম্ভব? আসলে এমনটা নয়, বাইকটার মিটারই আসলে আপনাকে ভুল তথ্য দিয়ে থাকে, যার কারণে কিন্তু আপনাকে প্রতিদিনই নানা ধরনের মিটারজনিত সমস্যার কারণে অস্বস্তিতে পড়তে হয়। তো বাইকটার 5টা ভালো দিক বিষয় নিয়ে আলোচনা করতে করতে তো কিছু নেগেটিভ সাইডগুলো নিয়েও আলোচনা করে ফেললাম। আসলে ভাই নেগেটিভ সাইডগুলো অবশ্যই উঠে আসে, কারণ একটা বাইক কখনো একটা বাইককে আমরা পারফেক্ট বলতে পারি না, কোনো বাইকই স্বয়ংসম্পূর্ণ নয়। প্রত্যেকটা বাইকেরই কিন্তু ত্রুটি বিচ্যুতি আছে। অবশ্যই বাইকটার পজিটিভ সাইডগুলো নিয়ে আলোচনা করতে গেলেও কিন্তু ওই দৃষ্টিকোণ থেকে কিন্তু নেগেটিভ সাইডগুলো উঠে আসে। 2025 সালের মাঝামাঝি সময় এসে যারা এখনো এই টিভিএস RTR 160 4V নিবে ভাবছে, তাদের উদ্দেশ্যে কি বলতে চাস? নেওয়া কি ঠিক হবে? নেওয়া ঠিক হবে বলতে গেলে যদি আপনাদের তেল খরচ বা ফুয়েল খরচ যদি মানে চিন্তাটা যদি মাইলেজ কেন্দ্রিক হয়, হ্যাঁ মাইলেজ কেন্দ্রিক হয়। যেমন আমার কাছে গাড়িটা চালাই, আমার ভালো লাগে, রেডি পিকআপ থেকে সবকিছু মোটামুটি ইঞ্জিন কন্ডিশন সবকিছু পাওয়া যায় হাতের কাছে, পার্টস পাতি র ম্যাটেরিয়ালগুলো। হ্যাঁ, তো মোটামুটি আমার কাছে মাইলেজটা ম্যাটার না করলেও গাড়িটা আমার একেবারে মানে বিষয়টা হচ্ছে এরকম, যদি মাইলেজের টেনশন না থাকে তাহলে বাইকটা এখনো ভালো অপশন। তাহলে বিষয়বস্তু এমনটাই, যদি আপনি মাইলেজের চিন্তাধারাটা একটু ইগনোর করতে পারেন, যদি আপনার মনে হয় যে না মাইলেজের ব্যাপারটা আমি স্যাক্রিফাইস করতে পারবো, তাহলে 4V 2025 সালে এসেও বলাই যায় যে হ্যাঁ বাইকটা আসলে আপনার জন্য হতে পারে ভালো অপশন, কারণ বাইকটা ওভারঅল সব কিছু ডিসেন্টই বলা চলে। এবং এই রেঞ্জে এই সেগমেন্টে মোস্ট পাওয়ারফুল বাইক কিন্তু ভাই 4V। আর এই বাইকটা 2025 সালে এসেও যদি আমরা অন্য কোম্পানির বাইকগুলোর সাথে সরাসরি কম্পেয়ার করি, তাহলে হ্যাঁ এটা নিঃসন্দেহে বলাই যায় এই বাইকটা এখনও ভ্যালু ফর মানি। তো এই ছিল আজকের মতো অ্যাপাচি RTR 160 4V এই বাইকটা নিয়ে। বাইকটার ভালো 5টি দিক তুলে ধরার চেষ্টা করেছি, যদিও অনেক বিষয়গুলো আসলে মিসিং হয়ে গেছে মনে হচ্ছে, তারপরেও চেষ্টা করেছি, আর চেষ্টা করা ছাড়া তো কোনো বিকল্প নেই। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।